হাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু রাহুল পলিটি ইউটিউব চ্যানেল। আমি রাহুল চক্রবর্তী। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নির্বাচন কমিশনারদের নিয়োগ পদ্ধতির পরিবর্তন সংক্রান্ত একটি বিল আমাদের পার্লামেন্টে ইন্ট্রোডিউসড হয়েছে এবং সেই বিল অলরেডি রাজ্যসভাতে পাসড হয়ে গিয়েছে, লোকসভাতে সেই বিল পাঠানো হয়েছে। আশা করি লোকসভাতেও সেই বিল পাসড হয়ে যাবে। তো হঠাৎ করে নির্বাচন কমিশনারদের নিয়োগ পদ্ধতির পরিবর্তন কেন করা হচ্ছে এটা আমাদেরকে কিন্তু জানতে হবে এবং আমাদের জানতে হবে এই যে বিল যেটা আনা হয়েছে, যে বিল আশা করা যাচ্ছে আইনে পরিণত হবে, এই বিলের কি কি গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, আর কি কি পরিবর্তন নির্বাচন কমিশনের ক্ষেত্রে, কমিশনারদের ক্ষেত্রে আনা হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা যারা ডব্লিউবিসিএস, ইউপিএসসি এবং কলেজ সার্ভিস বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি তোমরা নিচ্ছ, এই ক্লাস তোমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের আলোচনা। তো আলোচনাটা আমি শুরু করব একদম সংবিধান থেকে। আমাদের সংবিধান আর্টিকেল 324, যেখানে নির্বাচন কমিশনের গঠন এবং নির্বাচন কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলা হয়েছে। তো নির্বাচন কমিশনের গঠন আমাদের সংবিধানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ঠিক এইরকম, যে নির্বাচন কমিশন একজন নির্বাচন কমিশনার এবং পাশাপাশি কয়েকজন আদার ইলেকশনস কমিশনারকে নিয়ে গঠিত হবে। কিন্তু আদার ইলেকশনস কমিশনার কতজন থাকবে সেটা প্রেসিডেন্ট টাইম টু টাইম কি করবে, ঠিক করবে। এবং নির্বাচন কমিশনারদের অ্যাপয়েন্ট করবে কে? নির্বাচন কমিশনারদের অ্যাপয়েন্ট করবে হচ্ছে প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট এই যে নির্বাচন কমিশনারদের অ্যাপয়েন্ট করবে, এই ক্ষেত্রে প্রেসিডেন্ট কোন পদ্ধতি ফলো করবে বা বলা ভালো প্রেসিডেন্টকে কে রেকমেন্ড করবে, এই বিষয়ে কিন্তু আমাদের সংবিধানে কোনো কিছু বলা নেই। তাহলে কি আমরা বলতে পারি যে নির্বাচন কমিশনারদের যে অ্যাপয়েন্টমেন্ট এটা প্রেসিডেন্টের ডিসক্রিশন বা প্রেসিডেন্টের স্বাধীন ক্ষমতা? না, তা কিন্তু আমরা একদমই বলতে পারি না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে প্রেসিডেন্ট তার যে এক্সিকিউটিভ ফাংশন, সেই এক্সিকিউটিভ ফাংশন এক্সারসাইজ করে থাকে মন্ত্রিসভার পরামর্শে। আমাদের সংবিধান আর্টিকেল 74, যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে ভারতবর্ষে একটা মন্ত্রিসভা থাকবে, যে মন্ত্রিসভার প্রধান হবে প্রধানমন্ত্রী এবং এই মন্ত্রিসভার কাজ হচ্ছে রাষ্ট্রপতিকে তার ফাংশন এক্সারসাইজ করার ক্ষেত্রে অ্যাডভাইস করা। এবং 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হচ্ছে যে রাষ্ট্রপতিকে মন্ত্রিসভার পরামর্শ মানতেই হবে। তাহলে আমরা এটা বলতে পারি না যে নির্বাচন কমিশনারদের অ্যাপয়েন্টমেন্ট রাষ্ট্রপতি স্বাধীনভাবে করে থাকে, তা কিন্তু নয়। কিন্তু যদি আমরা বলি যে সংবিধানে নির্বাচন কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনো পদ্ধতি বা কোনো কনসালটেশন প্রসেস এরকম কি কিছু বলা আছে, তা কিন্তু বলা নেই। কিন্তু হ্যাঁ, আরেকটা বিষয় যেটা আমাদের সংবিধানে বলা আছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনারদের এই যে নিয়োগ, এই নিয়োগের ক্ষেত্রে পার্লামেন্ট কি করতে পারে, আইন করে নির্দিষ্ট কোনো নিয়ম বা পদ্ধতির হচ্ছে প্রস্তাব করতে পারে। যে ক্ষমতা কিন্তু পার্লামেন্টকে দেওয়া হচ্ছে, দেখো বলছে সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ এনি ল মেড ইন দ্যাট বিহাফ বাই পার্লামেন্ট। তার মানে পার্লামেন্ট কি করতে পারে, আইন করে নির্বাচন কমিশনারদের নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন কি করতে পারে, প্রস্তাব করতে পারে। ঠিক আছে, তো বোঝা গেল আমাদের সংবিধান আর্টিকেল 324 নির্বাচন কমিশন নিয়ে কি বলা আছে। আচ্ছা, এবার এই জায়গাতে আমি একটুখানি বলবো, দেখো ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতন্ত্রের সফলতা নির্ভর করে নির্বাচনের উপর। তাই নির্বাচন পরিচালনাটা হওয়া উচিত হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার। তাহলে নির্বাচন কমিশনের কাজকর্মের ওপর কিন্তু আজকে ভারতবর্ষের গণতন্ত্রের সফলতা নির্ভর করছে। তাই বিরোধীদের এই দাবি বহুদিন ধরেই ছিল যে নির্বাচন কমিশনারদের যে নিয়োগ পদ্ধতি, এই নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার মানে কি বলবো এককভাবে তার ক্ষমতা কি করছে, ব্যবহার করছে। তো এই জায়গাটার কি করা উচিত, পরিবর্তন আনা উচিত। সেই ক্ষেত্রে কি হোক, একটা হাই পাওয়ার কমিটি একটা গঠন করা হোক, যে হাই পাওয়ার কমিটি কি করবে, তোমার প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে নির্বাচন কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, যেভাবে আজকে সিবিআই এর ডিরেক্টর বা এরকম হাই অফিসিয়ালরা যেভাবে অ্যাপয়েন্ট হচ্ছে। তো এই হাই পাওয়ার কমিটি কাদেরকে নিয়ে গঠিত হবে? তো বিরোধীদের যেটা দাবি যে এই হাই পাওয়ার কমিটি গঠিত হবে হচ্ছে তোমার সরকার পক্ষের লোক এবং বিরোধী পক্ষের লোকজনদেরকে নিয়ে। তার মানে কি, যে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ মিলে কি করছে, কয়েকটা নাম হচ্ছে প্রেসিডেন্টকে প্রস্তাব করছে এবং সেই নামের মধ্যে থেকে প্রেসিডেন্ট কি করছে, নির্বাচন কমিশনারদের অ্যাপয়েন্ট করছে। তাহলে এখানে বিরোধীদেরও অভিযোগ থাকবে না যে নির্বাচন কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সরকার এককভাবে তার ক্ষমতা
ব্যবহার করছে, তার ইচ্ছাকে সরকার কি করছে প্রাধান্য দিচ্ছে, এটা কিন্তু বলার জায়গা থাকবে না। এটা স্বচ্ছ ব্যাপারটা থাকবে যে একটা হাই পাওয়ার কমিটি, যে কমিটিতে বিরোধীরাও রয়েছে, সেই কমিটি কি করছে, রাষ্ট্রপতিকে হচ্ছে রেকমেন্ড করছে তোমার নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে। তো এই যে বিষয়টা, এই যে চিন্তা ভাবনাটা নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে যে একটা হাই পাওয়ার কমিটি কি করবে, প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে, তো এটা দেখা গেল সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে গেল, যেখানে দেখা যাচ্ছে বহু এরকম পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল হলো, যে পিটিশন গুলোর একটাই বলতে পারো দাবি ছিল, যে পিটিশন গুলোর একটাই বলতে পারো মোটিভ ছিল, সেটা হচ্ছে এটাই যে নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে পদ্ধতির কি করা হোক, পরিবর্তন আনা হোক, সেখানে একটা হাই পাওয়ার কমিটি গঠন করা হবে, যে হাই পাওয়ার কমিটি কি করবে, প্রেসিডেন্টকে হচ্ছে রেকমেন্ড করবে। তো দেখা যাচ্ছে এই যে পিটিশন গুলো, সেই পিটিশন গুলোতে সুপ্রিম কোর্ট একটা রায় দিল, এবং সুপ্রিম কোর্ট এই রায়টা দিচ্ছে কবে, মার্চ 2023 দিস ইয়ার, মার্চ 2023 দিস ইয়ার সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে। কেসটার নাম একটুখানি মনে রাখবে, অনুপ বার্নাওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এই কেসে সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে, একটা কনস্টিটিউশনাল বেঞ্চ হচ্ছে ফর্ম করা হয়, যে কনস্টিটিউশনাল বেঞ্চ এই পিটিশন গুলোর ওপর বলতে পারো হিয়ারিং কনক্লুড করে, এবং কনক্লুড করে রায় দেয়। সেই রায়ে দেখো এই কনস্টিটিউশনাল বেঞ্চ যেটা বলছে সেটা ঠিক এইরকম, কনস্টিটিউশন বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট ডাইরেক্টেড দ্যাট Chief Elections Commissioner and Elections Commissioner will be appointed by the President on the advice of a panel of Prime Minister, leader of the opposition in the Lok Sabha, or the leader of the single largest party in opposition, and the Chief Justice of India. Okay, তাহলে সুপ্রিম কোর্ট যেটা রেকমেন্ড করছে বা সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিচ্ছে, যে ইলেকশনস কমিশনাররা কি হবে, একটা হাই পাওয়ার কমিটির রেকমেন্ডেশনে প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড হবে। তো এই হাই পাওয়ার কমিটি কাদেরকে নিয়ে গঠিত হবে, বলছে প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে নিয়ে। তো এই হাই পাওয়ার কমিটি কি করবে, তোমার প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। তাহলে যে দাবিটা ছিল ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, যে একটা হাই পাওয়ার কমিটি, যে কমিটিতে সরকার পক্ষের লোকও থাকবে, বিরোধী পক্ষের লোকও থাকবে, সেই হাই পাওয়ার কমিটি কি করবে, প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে। তো সুপ্রিম কোর্ট কিন্তু তার রায়ে সেই বিষয়টাকেই কিন্তু নির্দেশিত করছে, যেখানে কি বলছে, যে একটা 3 মেম্বার প্যানেল বা কমিটি, যেখানে প্রাইম মিনিস্টার থাকছে, লিডার অফ অপোজিশন থাকছে এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যে হাই পাওয়ার কমিটি, এই যে প্যানেল, এই প্যানেল কি করবে, প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে। কিন্তু হ্যাঁ, এখানে সুপ্রিম কোর্ট এই কথাও বলছে, the court said the high power committee would be continue to advise the president on the appointment until parliament enact a law on the appointment process of elections commission. তো আমরা একটু আগে আলোচনা করলাম আমাদের সংবিধান আর্টিকেল 324, যেখানে বলাই হচ্ছে যে পার্লামেন্ট কি করতে পারে, আইন করে, পার্লামেন্ট কি করতে পারে, আইন করে নির্বাচন কমিশনারদের নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন স্থির করতে পারে। তো বলছে পার্লামেন্ট যতক্ষণ না এই বিষয়ের উপর কোনো আইন করছে, ততদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের এই নির্দেশ কি করতে হবে, ফলো করতে হবে। তার মানে কি, পার্লামেন্ট আইন করে এই যে সুপ্রিম কোর্ট যে কমিটিটার কথা বলছে, যে প্যানেলটার কথা বলছে, এই প্যানেলের কিন্তু পরিবর্তন করতে পারে, ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট কিন্তু তার নির্দেশে বলছে যে পার্লামেন্ট যতক্ষণ না এই বিষয়ের উপর নির্দিষ্ট কোনো আইন করছে, যে ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে, ততদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের এই নির্দেশ ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি করতে হবে, মেনে চলতে হবে। তাহলে বুঝতে পারছো এই যে আজকের যে আলোচনাটা, যে সংসদে কি হয়েছে, নির্বাচন কমিশনারদের নিয়োগ পদ্ধতির পরিবর্তন সংক্রান্ত যে বিল আনা হয়েছে, তাহলে এই বিল কেন আনা হয়েছে, আশা করি এটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। কারণ সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট, এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতেই আজকে কিন্তু সংসদে কি হয়েছে, নির্বাচন কমিশনারদের নিয়োগ পদ্ধতি সংক্রান্ত হচ্ছে বিল ইন্ট্রোডিউসড হয়েছে। তো এই কেসে সুপ্রিম কোর্ট আরো যে বিষয়গুলো বলছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, দেখো এটা আমরা প্রত্যেকেই জানি যে চিফ ইলেকশনস কমিশনার এবং আদার ইলেকশনস কমিশনারদের রিমুভাল যে প্রসেস, সেই প্রসেসটা কিন্তু হচ্ছে ডিফারেন্ট। চিফ ইলেকশনস কমিশনার কি বলছে, যে চিফ ইলেকশনস কমিশনার সুপ্রিম কোর্টের একজন জাজ যেভাবে রিমুভড হয়,
চিফ ইলেকশনস কমিশনারও সেইভাবে হচ্ছে রিমুভড হবে। আর আদার ইলেকশনস কমিশনারদের ক্ষেত্রে কি বলছে, বলছে চিফ ইলেকশনস কমিশনারের রেকমেন্ডেশনে প্রেসিডেন্ট কি করবে, আদার ইলেকশনস কমিশনারদের রিমুভ করবে। তাহলে চিফ ইলেকশনস কমিশনার এবং আদার ইলেকশনস কমিশনারদের যে রিমুভাল যে প্রসেস বা প্রসিডিওর সেটা কিন্তু ডিফারেন্ট। তো এই কেসে সুপ্রিম কোর্ট কিন্তু বলছে যে এই যে পার্থক্যটা আছে এই পার্থক্যটাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। মানে যেটা সুপ্রিম কোর্ট বলছে যে চিফ ইলেকশনস কমিশনার এবং আদার ইলেকশনস কমিশনারদের যে রিমুভাল সেই রিমুভালটা কি করতে হবে, সেম করতে হবে। যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটাকে সরিয়ে চিফ ইলেকশনস কমিশনার এবং আদার ইলেকশনস কমিশনারদের যে রিমুভাল সেই রিমুভালটাকে কি করতে হবে, সেম করতে হবে। তো এটাই দেখো বলছে removal of chief elections commissioner should be extended to the elections commissioner। তাহলে চিফ ইলেকশনস কমিশনাররা যেভাবে চিফ ইলেকশনস কমিশনার যেভাবে রিমুভড হচ্ছে ইলেকশনস কমিশনারদেরকেও সেইভাবে কি করতে হবে, রিমুভ করতে হবে আমাদের সংবিধানে নির্দিষ্ট যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী। ওকে, আচ্ছা এবার দেখো কি বলছে, chief elections commissioner like supreme court judge can be removed from his office only by way of impeachment, however no such protection of tenure is available to elections commissioner। তাহলে চিফ ইলেকশনস কমিশনার কিভাবে রিমুভড হচ্ছে, সুপ্রিম কোর্টের একজন জাজ যেভাবে রিমুভড হয়ে থাকে। কিন্তু আদার ইলেকশনস কমিশনারদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, বলা হচ্ছে চিফ ইলেকশনস কমিশনারের রেকমেন্ডেশনে প্রেসিডেন্ট কি করবে, আদার ইলেকশনস কমিশনারদের রিমুভ করবে। তো সুপ্রিম কোর্ট এই অনুপ বার্নওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, যেখানে সুপ্রিম কোর্ট কিন্তু প্রস্তাব করছে যে এই যে আলাদা যে নিয়ম রয়েছে এটাকে সরিয়ে এটাকে পরিবর্তন করে কি করতে হবে, চিফ ইলেকশনস কমিশনার এবং আদার ইলেকশনস কমিশনারদের যে রিমুভাল সেই রিমুভালটাকে হচ্ছে সেম করতে হবে। ওকে, তো এই হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুপ বার্নওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে ইলেকশনস কমিশনারদের ক্ষেত্রে। এবার যেটা আমরা আলোচনা করব যে এই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, এই নির্দেশ যে বিল আমাদের পার্লামেন্টে আনা হয়েছে সেই বিলে কতটা হচ্ছে সেটা ফলো করা হয়েছে। কিন্তু তার আগে আমরা একটা আইন একটুখানি আলোচনা করব। সেই আইনটা হচ্ছে ইলেকশনস কমিশন কন্ডিশন অফ সার্ভিস অফ ইলেকশনস কমিশনার এন্ড ট্রানজাকশন অফ বিজনেস অ্যাক্ট 1991, ইলেকশনস কমিশন অ্যাক্ট 1991। তো ইলেকশনস কমিশন কন্ডিশন অফ সার্ভিস অ্যাক্ট 1991 ছিল এবং এই আইনটাকে রিপ্লেস করে 2023 সালে কি হয়েছে, বিল আনা হয়েছে। এই যে আইনটা, এই আইনে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনো সিলেকশন কমিটি, রিঅ্যাপয়েন্টমেন্ট, কোয়ালিফিকেশন এইসব নিয়ে কিচ্ছু বলা ছিল না। শুধুমাত্র যেটা বলা ছিল তাদের স্যালারি নিয়ে, এবং যেটা বলা ছিল যে ইলেকশনস কমিশনাররা সুপ্রিম কোর্টের জাজেসরা যে স্যালারি পেয়ে থাকে সেই স্যালারি হচ্ছে ইলেকশনস কমিশনাররা হচ্ছে পাবে। তাহলে ওই যে আর্টিকেল 324 যেখানে বলা হচ্ছে যে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে পার্লামেন্ট কি করতে পারবে, আইন করে নির্দিষ্ট পদ্ধতির প্রস্তাব করতে পারবে, উল্লেখ করতে পারবে। 1991 এর যে অ্যাক্ট, সেই অ্যাক্টে কিন্তু সেরকম কোনো বৈশিষ্ট্য ছিল না। না ছিল সিলেকশন কমিটির মতো কোনো কমিটির উল্লেখ, না ছিল রিঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো প্রভিশনস, না ছিল কোয়ালিফিকেশনের নিয়ে কিছু বিষয়, যেটা ছিল শুধুমাত্র স্যালারির উল্লেখ ছিল। এবং কি বলা ছিল যে ইলেকশনস কমিশনাররা যে স্যালারি পাবে সেটা সেম অ্যাজ আ জাজ অফ সুপ্রিম কোর্ট। হ্যাঁ, এবার এখানে বলে রাখি যে কোয়ালিফিকেশন, দেখো ইলেকশনস কমিশনারদের কোনো কোয়ালিফিকেশন আমাদের সংবিধান আর্টিকেল 324 এ কিন্তু বলা নেই, এবং 1991 এর যে অ্যাক্ট সেই অ্যাক্টেও কিন্তু বলা ছিল না। তাহলে নতুন যে বিলটা আনা হলো পার্লামেন্টে, যে বিলটা অলরেডি রাজ্যসভাতে পাসড, তো আমরা দেখব যে এই বিলে কি কি নতুন বিষয় ইন্ট্রোডিউসড হলো ইলেকশনস কমিশনারদের ক্ষেত্রে। তো চলো এবার আমরা এই বিলটা নিয়ে আলোচনা করি। তো বিলটার নাম মনে রাখবে, ইলেকশনস কমিশন কন্ডিশন অফ সার্ভিস অফ ইলেকশনস কমিশনার এন্ড ট্রানজাকশন অফ বিজনেস বিল 2023। এটা আইনে পরিণত হলে অ্যাক্ট হবে। তো বিলটা রাজ্যসভাতে ইন্ট্রোডিউসড হয়েছিল দিস ইয়ার 10th August 2023। তাহলে দেখো অনুপ বার্নওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা আসছে কিন্তু মার্চ
2023 আর বিলটা ইন্ট্রোডিউসড হচ্ছে কবে অগস্ট 2023 রাজ্যসভাতে এবং রাজ্যসভাতে বিলটা আমাদের এই উইন্টার সেশনে হচ্ছে পাসড হলো 12 ডিসেম্বর 2023 তে ঠিক আছে তাহলে বুঝতেই পারছো যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে এই বিল এবার সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিল অনুপ বার্নওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রিমুভালের ক্ষেত্রে তো দেখা যাক এই বিলে সেইগুলো কতটা ফলো হলো ঠিক আছে তো প্রথমেই যেটা এই বিলে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে ইলেকশনস কমিশনারদেরকে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে কি করবে একটা সিলেকশন কমিটি হচ্ছে রেকমেন্ড করবে ঠিক আছে এই যে রাষ্ট্রপতি ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্ট করছেন এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে রেকমেন্ড করবে একটা সিলেকশন কমিটি তো এই সিলেকশনস কমিটিতে কে থাকবেন প্রাইম মিনিস্টার হবেন এই সিলেকশন কমিটির চেয়ারম্যান লিডার অফ অপোজিশন অফ দ্য লোকসভা মেম্বার এবং কি বলছে যে একজন ক্যাবিনেট মিনিস্টার যাকে নমিনেট করবে প্রাইম মিনিস্টার তাহলে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে কি বলেছিল সুপ্রিম কোর্ট প্রাইম মিনিস্টার থাকবে লিডার অফ অপোজিশনস থাকবে এবং বলেছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিলে যে প্রস্তাবটা করা হচ্ছে সেই প্রস্তাবটা কি বলা হচ্ছে প্রাইম মিনিস্টার লিডার অফ অপোজিশন এবং হচ্ছে একজন কেন্দ্রীয় মন্ত্রী ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার তাহলে এই যে 3 মেম্বার এই যে সিলেকশন কমিটি এই যে 3 মেম্বার সিলেকশন কমিটি দ্য চেয়ারম্যান প্রাইম মিনিস্টার এই সিলেকশনস কমিটি কি করবে প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে ইলেকশনস কমিশনারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এই সিলেকশন কমিটিকে 5 জন ব্যক্তির নাম প্রস্তাব করার জন্য কি থাকবে একটা সার্চ কমিটি মানে এই যে সার্চ কমিটি এই সার্চ কমিটি সিলেকশনস কমিটিকে কি করবে 5 জন ব্যক্তির নাম হচ্ছে প্রস্তাব করবে সিলেকশন কমিটি সেই 5 জনের মধ্যে থেকে কি করবে প্রেসিডেন্টকে হচ্ছে রেকমেন্ড করবে তো এই সার্চ কমিটি কাদেরকে নিয়ে গঠিত হবে দেখো বলছে আ সার্চ কমিটি হেডেড বাই ক্যাবিনেট সেক্রেটারি ঠিক আছে ক্যাবিনেট সেক্রেটারি থাকবে ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে সার্চ কমিটির হেড এবং পাশাপাশি কি বলছে কম্প্রাইজিং অফ 2 আদার মেম্বার ঠিক আছে ক্যাবিনেট সেক্রেটারির পাশাপাশি আরো 2 জন মেম্বার থাকবে যাদের কি বলছে নট বিলো দ্য র‍্যাঙ্ক অফ দ্য সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে তাহলে ক্যাবিনেট সেক্রেটারি এবং আরো 2 জন মেম্বার যে 2 জন মেম্বারের যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি র‍্যাঙ্কে রয়েছে এরকম 2 জন তাহলে এই 3 জনকে নিয়ে যে সার্চ কমিটি এই সার্চ কমিটি কি করবে সিলেকশনস কমিটিকে 5 জন ব্যক্তির নাম হচ্ছে প্রস্তাব করবে এবং সেই 5 জন ব্যক্তিদের মধ্যে থেকে সিলেকশন কমিটি কি করবে প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে ঠিক আছে তো সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট অনুপ বার্নওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া সেখানে কিন্তু এই সার্চ কমিটির কোনো উল্লেখ ছিল না কিন্তু এই যে বিল এই বিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সার্চ কমিটির উল্লেখ যে সার্চ কমিটি কি করবে সিলেকশন কমিটিকে 5 জন ব্যক্তির নাম হচ্ছে রেকমেন্ড করবে যে 5 জন ব্যক্তির মধ্যে থেকে সিলেকশন কমিটি কি করবে ফাইনালি প্রেসিডেন্টকে রেকমেন্ড করবে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড আচ্ছা এরপরে চলে আসি পরবর্তী যেটা হচ্ছে এই বিলে একদম ফার্স্ট টাইম ইন্ট্রোডিউসড হলো আমাদের সংবিধানেও বলা ছিল মানে বলা নেই এবং 1991 এর যে অ্যাক্ট সেই অ্যাক্টেও কিন্তু বলা ছিল না যেটা হচ্ছে ইলেকশনস কমিশনারদের কোয়ালিফিকেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2023 এর যে বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউসড হয়েছে সেই বিলে ইলেকশনস কমিশনারদের কোয়ালিফিকেশন মেনশনস করা হচ্ছে কোয়ালিফিকেশনের উল্লেখ রয়েছে এই বিলে কি কোয়ালিফিকেশন দেখো বলছে Chief Elections Commissioner and other elections commissioner shall be appointed from amongst persons who are holding or have held a post equivalent to the rank of the Secretary of the Government of India. তাহলে বলছে ইলেকশনস কমিশনার চিফ ইলেকশনস কমিশনার বলো আদার ইলেকশনস কমিশনার বলো যাদেরকে অ্যাপয়েন্ট করা হবে তাদের যে যোগ্যতা সেই যোগ্যতাটা কি থাকতে হবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একজন সেক্রেটারি র‍্যাঙ্কের হচ্ছে পারসন সেক্রেটারি আছেন বা ছিলেন এই রকম ঠিক আছে তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি র‍্যাঙ্কের একজন বলতে পারো আধিকারিককে একজন ব্যক্তিকে কি করা হবে ইলেকশনস কমিশনার হিসাবে হচ্ছে অ্যাপয়েন্ট করা হবে এবং দেখো বলছে শ্যাল বি পারসন অফ ইন্টিগ্রিটি সৎ থাকবেন হু হ্যাভ নলেজ অফ এন্ড এক্সপিরিয়েন্স ইন ম্যানেজমেন্ট এন্ড কন্ডাক্ট অফ ইলেকশন তাহলে ইলেকশনস কমিশনারদের যে কোয়ালিফিকেশন এই অ্যাক্টে বলা হচ্ছে বা এই বিলে অ্যাক্ট নয় বিলে বলা হচ্ছে
সেই কোয়ালিফিকেশনটা কি, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি র্যাঙ্কের একজন আধিকারিক, একজন ব্যক্তিকে কি করা হবে, ইলেকশনস কমিশনার হিসাবে অ্যাপয়েন্ট করা হবে। এরকম কিন্তু কোনো কোয়ালিফিকেশন উল্লেখ আমাদের সংবিধানে নেই, বা আমাদের 1991 এর অ্যাক্টেও কিন্তু ছিল না। ঠিক আছে, এরপরে আরেকটা নতুন যে বিষয় এই বিলে প্রস্তাব করা হয়েছে সেটা রিঅ্যাপয়েন্টমেন্ট। রিঅ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে দেখো বলছে যে চিফ ইলেকশনস কমিশনার এন্ড আদার ইলেকশনস কমিশনার শ্যাল নট বি এলিজিবল ফর রিঅ্যাপয়েন্টমেন্ট। এই রিঅ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু 1991 এর যে আইন, সেই আইনে কিন্তু কোনো উল্লেখ ছিল না এবং আমাদের সংবিধানে তো নেই। ঠিক আছে, কিন্তু এই যে 2023 এর এই বিলে প্রস্তাব করা হচ্ছে যে ইলেকশনস কমিশনারদের কি করা হবে না, রিঅ্যাপয়েন্ট করা হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিল যেটা 2023 পার্লামেন্টে ইন্ট্রোডিউসড করা হয়েছে, অলরেডি রাজ্যসভাতে পাসড হয়েছে, এই বিলে কিন্তু বেশ কিছু নতুন বিষয় কি করা হয়েছে, ইন্ট্রোডিউসড করা হয়েছে, যেগুলো 1991 এর অ্যাক্টে ছিল না বা আমাদের সংবিধানে বলা নেই। শুধুমাত্র যে সিলেকশন কমিটি, সার্চ কমিটির উল্লেখ হয়েছে তা নয়, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কোয়ালিফিকেশন, রিঅ্যাপয়েন্টমেন্ট, এইগুলোও কিন্তু এই বিলে কি হয়েছে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসি যেটা হচ্ছে স্যালারি। দেখো স্যালারির যে বিষয়টা, এটা 1991 এর অ্যাক্টেও ছিল এবং 2023 এর যে প্রস্তাবিত যে বিল, সেই বিলেও কিন্তু রয়েছে। কিন্তু পার্থক্যটা হচ্ছে এটাই যে 1991 এর অ্যাক্টে বলা ছিল যে ইলেকশনস কমিশনাররা যে স্যালারি পাবে সেটা যে সেম অ্যাজ আর জাজ অফ সুপ্রিম কোর্ট। এখানে এই পরিবর্তনটা করা হলো, সেটা হচ্ছে দেখো বলছে যে ইলেকশনস কমিশনাররা যে স্যালারি পাবে সেই স্যালারি কি বলছে, সেম অ্যাজ দোজ অফ দ্য ক্যাবিনেট সেক্রেটারি। তাহলে ক্যাবিনেট সেক্রেটারি যে স্যালারিটা পেয়ে থাকেন সেই স্যালারি হচ্ছে ইলেকশনস কমিশনাররা পাবে। তো এই জায়গাতেও একটা বলতে পারো একটা মানে বিরোধিতা একটা করা হয়েছে যখন এই বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউসড হয়েছে, যেখানে 1991 এর অ্যাক্টে বলা ছিল যে সুপ্রিম কোর্টের জাজেসদের সমতুল্য স্যালারি হচ্ছে ইলেকশনস কমিশনাররা পাবে, সেখানে কি বলছে, ক্যাবিনেট সেক্রেটারি। দেখো এই স্যালারির যদি আমি কথা বলি, ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে আমাদের টপ সিভিল সার্ভেন্ট এবং ক্যাবিনেট সেক্রেটারির স্যালারি এবং সুপ্রিম কোর্টের জাজেসের স্যালারি অলমোস্ট কিন্তু সেম। তাহলে স্যালারির যদি আমি বলি অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে কি র্যাঙ্ক অ্যান্ড ডেজিগনেশন। কারণ ক্যাবিনেট সেক্রেটারির স্যালারি কি হবে না হবে এটা গভর্নমেন্ট কি করে থাকে, সিদ্ধান্ত নিয়ে থাকে, কিন্তু সুপ্রিম কোর্টের জাজেসদের স্যালারির ক্ষেত্রে আমাদের সংবিধানে কি রয়েছে, একটা নির্দিষ্ট প্রভিশনস রয়েছে। আর্টিকেল 125 যেখানে কি বলা আছে যে সুপ্রিম কোর্টের জাজেসদের স্যালারি কে করবে, পার্লামেন্ট ঠিক করবে এবং জাজেসরা যখন কার্যকালে থাকবেন, কার্যকালে থাকাকালীন এই স্যালারির কোন রকম পরিবর্তন করা, তার মানে একটা কনস্টিটিউশনাল প্রোটেকশন সুপ্রিম কোর্টের জাজেসদের স্যালারির ক্ষেত্রে রয়েছে, দেখুন ক্যাবিনেট সেক্রেটারির ক্ষেত্রে নেই। তাই এই জায়গাটাই কিন্তু একটা স্ট্রং কি হয়েছে বলতে পারো বিরোধিতা হয়েছে, যে ক্যাবিনেট সেক্রেটারির যে স্যালারিটা মেনশনস করা হচ্ছে, মানছি যে স্যালারির পার্থক্য নেই, কিন্তু ওই যে স্ট্যাটাসটা, ওই যে পজিশনটা যেটা সুপ্রিম কোর্টের জাজেসদের স্যালারির ক্ষেত্রে রয়েছে, একটা কনস্টিটিউশনাল সেফগার্ড, সেটা তো থাকছে না। তো যাই হোক, এই বিল অলরেডি রাজ্যসভাতে পাসড হয়েছে, লোকসভাতে পাঠানো হয়েছে, লোকসভাতেও এই বিল পাসড হয়ে যাবে এবং এই বিল পাসড হয়ে গিয়ে প্রেসিডেন্ট সম্মতি দিলে আইনে পরিণত হবে এবং আইনে পরিণত হলে এই পরিবর্তনগুলো ইলেকশনস কমিশনারদের ক্ষেত্রে হতে থাকছে। তাহলে আমি পুরো বিষয়টা তোমাদের কাছে উপস্থাপন করলাম, একদম আমাদের সংবিধানে কি বলা আছে, অনুপ বারনওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, যে কেসের পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি এই বিলটা আমাদের পার্লামেন্টে ইন্ট্রোডিউসড হয়েছে। ঠিক আছে, এবং 1991 এর যে আইনটা ছিল সেই আইনে কি ছিল, কি ছিল না, এবং এই নতুন আইনে কি ইন্ট্রোডিউসড হলো, কি পরিবর্তন হলো, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ক্লাস তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে বা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে, তোমাদের নলেজ এনহ্যান্সের ক্ষেত্রে তোমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করবে। আর একটাই তো তোমাদের কাছে দাবি বলতে পারো এই রাহুল চক্রবর্তীর তরফ থেকে, সেটা হচ্ছে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যাদের প্রয়োজন তাদের কাছে যাতে এই ক্লাস পৌঁছে যায়, সেই দায়িত্বটা অন্ততপক্ষে একটুখানি তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এরকমই একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।